এবার চরমভাবে ফেসে গেল রাঙামতি। রাঙামতির দাদাকে গ্রেফতার করা হয় আর তার দাদা তখন সকলের সামনে বলে ওঠে আমার বোন এর সঙ্গে জড়িত। আর এই কথাগুলো শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে একলব্যর। জেলের মধ্যে এসে একলব্য রাঙামতিকে চর মেরে বসে। এদিকে রাঙামতিকে জেলের ভিতরে নিয়ে যাওয়া হয়। পুলিশ এসে বলে তোমার খেলা শেষ রাঙামতি, অনেক তো হয়েছে, আর কিভাবে খেলাধুলা করবে এখন? একটা কথা আমার মাথায় ঢুকছে না, তোমার একটা ভালো পজিশন ছিল, তুমি রাঙামতি তীরন্দাজ, তুমি স্টেট চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, কয়দিন পর অলিম্পিক খেলতে, তোমার তো ভালো একটা অবস্থা, এমনকি একটা ভালো ফ্যামিলিতে তোমার বিয়ে হয়েছে, কেন তুমি তোমার দাদার সঙ্গে হাত মিলিয়ে এরকম একটা জঘন্য কাজ করলে? তোমাকে কেউ আর এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না, তোমার জামিনও হয়নি। এদিকে রাঙা তখন চিৎকার করে বলে ওঠে আমি কিচ্ছু করিনি, আমি এর সঙ্গে জড়িত নেই। রাঙামতি তখন নিজে নিজে বলে আমার প্রমাণ আমাকেই জোগাড় করতে হবে, সত্যজিৎ বাবু কোথায়, তার হেল্প আমার লাগবে। অন্যদিকে উৎপল বৃন্দার কথা মতো রাঙামতিকে ফাঁসানোর জন্য সমস্ত প্ল্যান করে ফেলে। আর তখনই উৎপল হাতে মোবাইলটা নেয়, মোবাইলটা নিয়ে তখন বৃন্দাকে ফোন করার চেষ্টা করে। আর তখন বৃন্দাকে ফোনে বলে বড় বৌদি কাজ একদম হয়ে গিয়েছে, রাঙা তো জামিন পেল না, হয় না আর কোনোভাবেই জামিন পাবে। আরেকটা কথা, হ্যাঁ রাঙার দাদা কোথায় আছে সমস্ত ডিটেলস আমার কাছে আছে, আর সেগুলো আমি এখন পুলিশের হাতে তুলে দিয়েছি। আর কিছুক্ষণ পরই রাঙামতির ভাইকে গ্রেফতার করে এখানে নিয়ে আসবে, তারপর রাঙার খেলা একদম খতম হয়ে যাবে। তোমার প্রথম প্ল্যান কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে, দ্বিতীয় প্ল্যানটাও সাকসেসফুল হয়ে যাবে, একদম তুমি চিন্তা করো না। এই বলে তখন ফোনটা রেখে দেয় উৎপল। উৎপল রেখে দিয়ে বলে রাঙা আমার জীবনটা তুই নষ্ট করেছিস, আমি তোর জীবনটা নরক বানিয়ে দিব, আর তোকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে দেখা যাবে যে রাঙামতিকে আর কোনোভাবেই রাখা যাবে না, ওপর মহল থেকে চাপ সৃষ্টি হচ্ছে, তাকে কোনোভাবেই এখানে রাখা যাবে না। আর তখনই সংগ্রাম তাদেরকে বোঝানোর চেষ্টা করে দেখুন এভাবে বিচার করবেন না, রাঙামতি নির্দোষ সেটা প্রমাণ হয়ে যাবে, একটা নির্দোষ মেয়েকে আপনারা এভাবে একাডেমি থেকে বাদ করে দিবেন, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। এদিকে তখনই সংগ্রামের কোনো কথাই শোনে না। আর তখনই সে কোচ সকলের সামনে বলে ওঠে আমি এক্ষুনি ফোন করছি, রাঙার বাড়ি থেকে সমস্ত ট্রফি, সমস্ত সার্টিফিকেট, সকল কিছু বাজেয়াপ্ত করতে হবে, কোনোভাবেই সেগুলো রাখা যাবে না। সংগ্রাম শেষ পর্যন্ত রাঙামতিকে আর বাঁচাতে পারলো না। অন্যদিকে দেখা যাবে উৎপল রাঙামতির ভাইকে গ্রেফতার করানোর জন্য পুলিশ অফিসারকে সমস্ত তথ্য দিয়ে দেয়। আর সেই তথ্যের ভিত্তিতে সত্যজিৎ মিশন চালায়। সত্যজিৎ একটা আস্তানার মধ্যে চলে যায় উৎপলের কথা মতো রাঙামতির ভাইকে ধরার জন্য। আর সত্যজিৎ সেখানে এসে অন্যান্য গুন্ডাদেরকে ধরে ফেলে। ঘরের মধ্যে এসেই দেখতে পায় তারা অবৈধ কার্যক্রম করছিল। আর সেই মুহূর্তেই সকলেই এবার সত্যজিৎ বাবুর কাছেই ধরা পড়ে যায়। সকলে ভীষণই ভয় পেতে থাকে, কিন্তু রাঙামতির ভাই সেখানে ছিল না। রাঙামতির ভাই আগে থেকে অন্য জায়গায় লুকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে রাঙামতির ভাই আওয়াজ পায় যে তার বাড়িতে পুলিশ এসেছে তাকে অ্যারেস্ট করতে। ঠিক সেই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে আসে রাঙামতির ভাই, তখন পিছন দিক থেকে তার পিস্তলটা বের করতে যাবে। ঠিক সেই মুহূর্তে সত্যজিৎ বাবু তাকে আটক করে ফেলে এবং বলে একদম না, পিস্তল বার করার চেষ্টা করবি না, তাহলে এখানে তোকে শেষ করে দেব। এই বলে তখন রাঙামতির ভাইকেও গ্রেফতার করে ফেলে সত্যজিৎ বাবু তখন বলে তুই কেমন ধরনের ভাই রে, তুই রাঙামতিকে ফাঁসানোর জন্য বড় বড় ক্রাইম করে বেড়াচ্ছিস, তোর বোনের জীবনটা তুই নষ্ট করতে চাচ্ছিস। এই বলে তখন সত্যজিৎ ভীষণই রেগে যায়। আর তার দাদাকে তখন বলতে শুরু করে তোর বোন এখন রাঙামতি তীরন্দাজ, স্টেট চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, কিছুদিন পর অলিম্পিক খেলবে, তার জীবনটা তুই বরবাদ করে দিলি, তাকে জেলে নিয়ে গেল। আর হ্যাঁ তুই যদি স্টেটমেন্ট দিস খুব ভালো, তাহলে তোর ভালো হবে, আর যদি ভুল স্টেটমেন্ট দিস তাহলে কিন্তু তোর খারাপ হয়ে যাবে, আমি তোকে বলছি। এদিকে রাঙাকে তখন ফোন করে বলে রাঙা তোমার কিচ্ছু হবে না, আমি আসছি, আমি তোমাকে বাঁচাবো, তোমাকে জেল থেকে আমি নির্দোষ প্রমাণ করে ছাড়বই। অন্যদিকে রাঙাও ভাবতে থাকে কখন আসবে সত্যজিৎ স্যার। হঠাৎ করে চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। আর তখনই রাঙা মনে মনে বলে কী ব্যাপার, চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছি, কিসের চেঁচামেচির আওয়াজ? তার মানে কি অন্য কাউকে কি অ্যারেস্ট করে নিয়ে আসছে নাকি? ঠিক সেই মুহূর্তে অনেকগুলো গুন্ডাকে সেখানে নিয়ে আসে। আর তার মধ্যেই ছিল রাঙামতির দাদা। রাঙামতির দাদাও সেখানে উপস্থিত হয়। আর তার দাদাকে দেখে ভীষণই চমকে ওঠে রাঙামতি। সকলেই সেখানে উপস্থিত হয়ে গেলে প্রেস মিডিয়ার সকল লোক এসে নানা প্রশ্ন করতে থাকে। এই তাহলে রাঙামতির দাদা। রাঙামতির দাদাকে প্রশ্ন করলে সত্যজিৎ এসে বলে প্লিজ এখন কোনো প্রশ্ন করতে পারবেন না, আমরা আগে ওর স্টেটমেন্ট দেব, তা না হলে অনেক বিপদ হয়ে যেতে পারে, তারপর আপনাদেরকে সমস্ত সত্যিটা জানাবো, কিন্তু এর আগে আমরা কোনো কিছু জানাতে পারছি না। রাঙার দাদা কি কি কাজে জড়িত সেটা আমরা জানতে পারবো ওর সঙ্গে কথা বলে, তার আগে আমরা কোনো কিছুই বলতে পারবো না। এ বলে তখন সেখান থেকে চলে যায় প্রেস মিডিয়ার লোক। রাঙার দাদাকে অনেক প্রশ্ন করা শুরু করে, আপনি কি আসলে বোনকে ফাঁসানোর চেষ্টা করছেন, নাকি আসলে আপনার বোন এর সঙ্গে জড়িত? এর উত্তর আপনাদেরকে দিতেই হবে। সত্যজিৎ বাবু তাদেরকে অনেক বুঝিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে তখন এই রাঙার দাদাকে রাঙার সামনাসামনি নিয়ে আসে এবং রাঙার দিকে তাকিয়ে থাকে। এদিকে রাঙামতি প্রথমে কোনোভাবেই তার দাদাকে চিনতে পারছে না, আর তার দাদাও রাঙামতিকে চিনতে পারছে না। ঠিক সেই মুহূর্তে রাঙা তখন বলে এটা কি আসলে আমার দাদা? এই বলে তখন চিন্তার মধ্যে পড়ে যায়। যখন সামনাসামনি দুজনার মুখোমুখি হয়
হঠাৎ করে রাঙা একটু নোটিস করে তার ঘাড়ের মধ্যে একটা কাটা দাগ রয়েছে আর এটা দেখে চিহ্নিত করতে পারে এটাই হলো রাঙার দাদা। রাঙা তখন তার দাদার দিকে তাকিয়ে বলে, কেন দাদা, তুই এরকমটা কেন করলি, আমাকে তুই কেন ফাঁসালি? এদিকে রাঙার দাদা চুপ করে দাঁড়িয়ে থাকে। রাঙা তখন তার দাদার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের কথাগুলো ভাবতে থাকে। রাঙার দাদা এবং রাঙা কতটা মিল ছিল। রাঙা তার দাদাকে খাইয়ে দিত, দাদাও রাঙাকে খাইয়ে দিচ্ছিল। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হওয়ার আগে রাঙামতি তীরন্দাজ সম্পর্কে কোনো কিছুই আইডিয়া ছিল না। ঠিক সেই মুহূর্তে রাঙাকে কিভাবে তীর চালাতে হয় সেটাও শিখিয়ে দিয়েছিল। এদিকে রাঙার দাদা রাঙার দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। একটা ক্ষোভ, একটা রাগ রাঙার মনে সৃষ্টি হয়েছিল, অর্থাৎ রাঙার জন্য সৃষ্টি হয়েছিল তার দাদার। ঠিক সেই মুহূর্তে রাঙা তার দাদাকে প্রশ্ন করে, দাদা এতদিন তুই কোথায় ছিলি, কেন তুই সেদিন চলে গিয়ে, কেন তুই এতটা অভিমান নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলি, তোকে কতটা খুঁজেছি কোথাও তোকে পাইনি। সত্যজিৎ তখন বলে, দেখ দেখ তোর জন্য তোর বোন কতটা কষ্ট পাচ্ছে, কান্না করছে জেলের ভিতরে, তুই কি এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি নাকি সত্যিটা বলবি? কেন তুই রাঙাকে ফাঁসানোর চেষ্টা করছিস, কার হাত রয়েছে এর সঙ্গে আমাকে বল। এদিকে রাঙা তার দাদাকে অনেক প্রশ্ন করে, দাদা এতদিন তুই কোথায় ছিলি, তোকে অনেক খোঁজার চেষ্টা করছি, বাবা তোর জন্য কতটা কষ্ট পেয়েছি সেটা কি তুই একবার বোঝার চেষ্টা করছিস? তোকে অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি। কেন তুই আমাকে ফাঁসাতে চাচ্ছিস, আর কেনই তুই বা এত বড় ক্রাইমের সঙ্গে জড়িত হলি, আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই আবার এক পুলিশ আসে। পুলিশ এসে বলে, স্যার ওকে কোনোভাবেই ছাড়ানো যাবে না, রাঙামতি কত বড় একটা ক্রিমিনাল আপনি জানেন না। সংগ্রাম তখন সেখানে চলে আসে রাঙামতিকে বাঁচানোর জন্য। এদিকে তখনই আবার সত্যজিৎ বলে, চুপ থাকুন, রাঙামতি এমন কোনো কিছুই করতে পারে না, রাঙামতি এর সঙ্গে জড়িত হতে পারে না। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটে। রাঙার দাদা সকলের সামনে বলে ওঠে, আমার বোন এর সঙ্গে জড়িত, এই ক্রাইমগুলো আমি একা করিনি, আমার বোন আমার সঙ্গে জড়িত রয়েছে সমস্ত কিছুর মধ্যে। এই কথাগুলো শুনে রাঙার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছিস কি তুই, আমাকে এভাবে কেন ফাঁসাচ্ছিস? আমি তো তোকে এতদিন খুঁজেই পাইনি, তুই কোথায় ছিলিস সেটাও আমি জানি না, কেন তুই এরকমটা করছিস? আমার জীবনটা তুই নষ্ট করে দিতে চাচ্ছিস কেন? কি চাস তুই? এদিকে রাঙার দাদা সকলের সামনে বলে ওঠে, আমি শুধু এটাই করিনি, কলকাতা পাঠিয়েছিলাম আমার বোনকে যাতে করে কোনোভাবেই যেন সে ধরা না পড়ে। আর হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট ছিল, ওই একলব্যর সঙ্গে বিয়েটা হয়ে গিয়েছে আর সেখানে সে আস্তানা গেড়ে বসেছিল। আমার বিশ্বাস ছিল আমার বোন কোনো দিন ধরা পড়বে না, যেহেতু শেষ পর্যন্ত ধরা পড়েই গেল তা আমাকে আর লুকিয়ে রাখতে পারলো না। আমিও বেরিয়ে আসলাম আর সত্যিটা সকলের সামনেই আনলাম। আসলে আমি একা কোনো কিছু করিনি, সব কিছু তার প্ল্যানই হয়েছিল, মাস্টার মাইন্ড ছিল আমার বোন। বাড়িতে চলে আসে একলব্য এসে মাথাটা চক্কর দিয়ে ওঠে। একলব্য হাতে পানি নেয়, পানি খাওয়া শুরু করে। আর তখনই একলব্য বারবার মনে করতে থাকে, সাংবাদিক তাকে নানা প্রশ্ন করছিল, রাঙামতির সঙ্গে কি আসলেই একলব্য জড়িত কিনা, বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে কি আসলেই রাঙামতি জড়িত কিনা। পাঞ্চালিও সেখানে চলে আসে। পাঞ্চালি এসে বলে, দাদা এভাবে ভেঙে পড়িস না, রাঙার পাশে দাঁড়াতে হবে, তা না হলে রাঙা আরও ভেঙে পড়বে। কেন তুই এরকমটা করছিস? তোকে নানা প্রশ্ন করেছে আমি বুঝতে পারছি, তুই বিভ্রান্ত হয়েছিস, কিন্তু এগুলো কিচ্ছু না। তখনই একলব্য বলে, আমাকেও তো ফাঁসিয়ে ছাড়বে, আমি কিছুই বুঝতে পারছি না, একটু পরেই তো রাঙার দাদাকে ধরবে আর সবটা সত্যি জানা যাবে। যদি কোনোভাবে রাঙা ওর সঙ্গে জড়িত হয়, আমি রাঙামতিকে ছেড়ে কথা বলবো না, কোনোভাবেই না। এদিকে তাদের চেঁচামেচির আওয়াজ শুনে একলব্যর মাও নিচে নেমে আসে আর এসে বলে, কি ব্যাপার আক্কু, চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম, কোথায় রাঙা? নিশ্চয় তোরা জামিন নিয়ে এসেছিস, রাঙামতি মুক্তি পেয়েছে না, কোথায় রাঙা? ঠিক সেই মুহূর্তে পাঞ্চালি এবং একলব্য বলে ওঠে, রাঙামতির জামিন হয়নি, রাঙামতিকে ছাড়েনি, রাঙামতি যে এত বড় ক্রাইম করেছে এটার জন্য কোনোদিন জামিন পাবে না। এখন শুধুমাত্র অপেক্ষা তার দাদার জন্য, তার দাদা যদি বলে যে এর সঙ্গে জড়িত নেই তবেই ছাড় পাবে। ঠিক সেই মুহূর্তে নিচে নেমে আসে বৃন্দা এসে বলে, রাঙা তো কোনোদিন জামিন পাবে না। রাঙার দাদা টিভির মধ্যে মিডিয়ার কাছে কি স্টেটমেন্ট দিয়েছে সেটা কি একবার খেয়াল করেছেন? আর এদিকে একলব্য ভীষণই টেনশনের মধ্যে পড়ে যায়। টিভিটা অন করে দেখতে পায় রাঙার দাদা সকলের সামনে স্টেটমেন্ট দেওয়া শুরু করে, আমি শুধু একা নই, আমার বোন এর সঙ্গে জড়িত রয়েছে, এর মাস্টারমাইন্ড হলো আমার বোন, একটা নেত্রী। আসলে আমরা কখনো কল্পনা করিনি যে ধরা পড়ে যাব, যেহেতু ধরা পড়েই গিয়েছি আর কি করার। আরেকটা প্লাস পয়েন্ট ছিল ওই একলব্য বসুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়াতে আমাদের কাজগুলো করতে আরও সহজ ছিল। এই কথাগুলো শোনার পর পাঞ্চালের মাথায় আকাশ ভেঙে পড়ে। আগামী পর্বে দেখা যাবে একলব্য জেলের মধ্যে গিয়ে রাঙামতিকে চর মেরে দেয়। তো বন্ধুরা, এই ছিল আপডেট।